নমস্কার শ্রোতা বন্ধুরা, স্টোরি ওয়েবসের গল্পলহরীতে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি সুচরিতা। আজ আপনাদের জন্য থাকছে অষ্টবসুর অন্যতম সোমনাথ আচার্য বিরচিত রহস্য গল্প গুপ্তগড়ের চুপকথা। লেখক সোমনাথ আচার্যের জন্ম উত্তর ২৪ পরগনায় হলেও বর্তমানে তিনি দক্ষিণ ২৪ পরগনাবাসী। ছোটবেলা থেকে মূলত রহস্য, রোমাঞ্চ ও অলৌকিক গল্প পড়ার আগ্রহ থেকেই উক্ত বিষয়ের উপর লেখালেখিতে উৎসাহী হয়ে ওঠেন। বর্তমানে বিভিন্ন ফেসবুক পেজে লেখালেখির পাশাপাশি বিভিন্ন পত্রিকা, ইম্যাগ, গল্প সংকলন ও প্রতিলিপি অ্যাপ্লিকেশনে নিয়মিত লেখালেখি করেন। এছাড়াও ফেসবুকের বহুল পরিচিত ৮ জন কলমচিকে নিয়ে প্রতিষ্ঠিত অষ্টবসু লেখক গোষ্ঠীর একজন সদস্য হিসেবে তিনি লিখেছেন অষ্টবসুর অক্টোপাস, অক্টোপাঞ্চ এবং গত পয়লা বৈশাখে প্রকাশিত অষ্টবসুর অলৌকিক আটে। লেখকের পছন্দের বিষয় ইতিহাস, যার প্রভাব তার অধিকাংশ লেখাতেই লক্ষ্য করা যায়। সম্প্রতি প্রকাশিত হয়েছে তার লেখা প্রথম একক ঐতিহাসিক উপন্যাস কালান্তরের জার্নাল। বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন প্রকাশনা সংস্থা স্পিচ বাবল এন্টারটেনমেন্টের নিজস্ব ওয়েবসাইট থেকে এবং ফ্লিপকার্ট থেকেও। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হলো। না, আজ আর গল্পের কোনো প্রাক ভূমিকা দেব না, তবে এইটুকু বলতে পারি যে এই গল্পের প্রতিটি লাইন আপনাদের নিয়ে যাবে ছেলেবেলার অমলিন স্মৃতি সারণীতে। চলুন তাহলে দেরি না করে শুনে ফেলি লেখক সোমনাথ আচার্য বিরচিত গুপ্তগড়ের চুপকথা। বৈঠকখানা ঘরের গ্র্যান্ডফাদার ক্লকটায় ঢং করে ৩:৩০ ঘন্টা বাজতেই জটাইদা মিলিটারি কায়দায় হুকুম করে বসল, গেট আপ অ্যান্ড লেটস গো। দুপুর ঠিক ৩টে ব্রজদাদুর গল্প বলার কথা। এদিকে আধ ঘন্টা পেরিয়ে গেলেও এমন পাংচুয়াল মানুষকে অনুপস্থিত দেখলে কৌতূহল তো হবেই। শীত চলে যাওয়ায় এবার থেকে আমাদের শিবনাথ সামন্তলেনের বাড়ির বৈঠকখানাতেই গল্পের আসর বসার কথা। অথচ প্রথম রবিবারেই ব্রজদাদু এমন লেট করল। আমাদের ক্যাপ্টেনের পিছু পিছু ব্রজদাদুর ঘরের দরজার কাছে হাজির হলাম। দরজাটা সামান্য ফাঁক করা। জটাইদা সুচতুর গোয়েন্দার মতো সেই ফাঁকে চোখ রাখতে যাওয়ার আগেই ঘরের ভিতর থেকে ডাক এলো, বাইরে কেন, ভেতরে এসো তোমরা। বুঝলাম ধরা পড়ে গিয়ে জটাইদার সদা গম্ভীর মুখটা কেমন জানি একটু চুপসে গেছে। নিজে না এগিয়ে চশমার পেছনে চোখ জোড়াকে পাকিয়ে শুভদাকে আঙুলের ইশারায় এগিয়ে যাওয়ার আদেশ দিল। এই আদেশের সামগ্রিক অর্থ আমরাও যেন এবার শুভদার পেছনে পেছনে এগোই, আর ক্যাপ্টেন স্বয়ং প্রবেশ করবেন সবার শেষে। তাই হলো। ব্রজদাদুকে দেখলাম ইংরেজি খবরের কাগজটার ওপর বাংলা কাগজটাকে গুছিয়ে রাখছে সযত্নে। সম্ভবত পুরোটা পড়া হয়নি, কাজেই রেখে দেওয়ার আগে পিছনের খেলার খবরের পাতায় একবার হালকা করে চোখ বুলিয়ে নিয়ে তবে রাখলো। তোমার কি শরীর খারাপ? না তো মিঠুমা। তাহলে আজ গল্প শোনাতে বসলে না কেন? লক্ষ্য করলাম ব্রজদাদু কেমন যেন আনমনা হয়ে আছে, কিছু যেন ভাবছে একটা। আমি বললাম, তাহলে কি তোমার মন খারাপ? মুখে ছোট্ট একটা হাসি খেলিয়ে দাদু বলল, তা একটু মন খারাপ হয়েছে বই কি দাদু ভাই। খবরের কাগজটা সকালে সবটা পড়া হয়ে ওঠেনি। এখন খেয়ে দিয়ে উঠে পড়তে বসে বিশেষ পরিচিত একটা জায়গার খবর চোখে পড়ায় পুরনো কিছু স্মৃতি মনে পড়ে গেল। তাতেই মনটা একটু ভার হয়ে আছে। আজ তাহলে আর গল্প হবে না দাদু? চল তাহলে। পিকু, তুই ব্যাগটা নিয়ে আয়, আমরা বাইরেই আছি। না, কথা যখন দিয়েছি তখন তো গল্প বলতেই হয়। একটু বিকেল করে খেলতে গেলে কি আপত্তি আছে? এরপর আর কোনো দ্বিরুক্তি মোটেই খাটে না। ব্রজদাদুর কথা মতো সেকেন্ডের মধ্যে আমরা তাঁরই বিছানায় গোল হয়ে জমিয়ে বসলাম। আমি, জটাইদা, শুভদা, পিকু আর মিঠু।
আর আমাদের ক্যাপ্টেন ততক্ষণে বেমালুম ভুলে গেছে ব্যাটের কথা। তখন আমার বয়স এই শুভ কিংবা পিকুর মতোই হবে। বেশ মনে আছে, ম্যাট্রিকুলেশন দেওয়ার পর সেবার গ্রীষ্মকালে বাবা আমায় নিয়ে গিয়ে হাজির করলো আমার জ্যাঠামশায়ের বাড়ি। জায়গাটার নাম গুপ্তগড়। যে জায়গার খবরটা পেপারে পড়ছিলাম, জেলা বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে প্রায় 1 ঘন্টার মতো পথ গিয়ে তারপরে সেই গ্রাম। বেশ বর্ধিষ্ণু অঞ্চল। আচ্ছা, বিষ্ণুপুরের নাম নিশ্চয়ই জানো তোমরা? হ্যাঁ, জানি তো। তা সে জায়গার ব্যাপারে কি জানো বলো দেখি। সেখানকার বিখ্যাত পোড়ামাটির শিল্প, টেরাকোটার মন্দির, ল্যাটেরাইট বা লাল মাটির দেশ। খাদা কোথাকার, না জানলে বলিস কেন? আচ্ছা, হয়েছে হয়েছে। তা সেখানকার ইতিহাসটা কি জানা আছে? কেননা এ গল্পে তার একখানা বিশেষ প্রসঙ্গ আছে। বিষ্ণুপুর ছিল মল্ল রাজাদের রাজধানী। এই মল্ল রাজবংশের নাম অনুসারে ওই অঞ্চলকে ইতিহাসে মল্লভূম বা মল্লভূমিও বলা হতো। বাহ, একদম ঠিক বলেছ জটাই। আর এই গুপ্তগড়ের পত্তনের পেছনেও অবদান রয়েছে সেই মল্ল রাজবংশেরই। আগ্রা সিংহাসনে বসে তখন সাম্রাজ্য শাসন করছেন মুঘল সম্রাট আকবর, আর বাংলায় তখন চলছে আফগান বংশীয় শাসক দাউদ খান কররানির দাপট। এবার হলো কি, মুঘল সম্রাটের ছত্রছায়া থেকে বেরিয়ে গিয়ে স্বাধীন সুলতান হওয়ার বাসনায় পাঠান দাউদ খান যুদ্ধ ঘোষণা করে বসল বাদশাহ আকবরের বিরুদ্ধে। শুরু হলো ভয়ানক সংগ্রাম। জায়গায় জায়গায় যুদ্ধ, কখনো পাটনা তো কখনো ওপার বাংলার গাজীপুরে। এমন সময় বিষ্ণুপুরের ওপরেও আফগানদের বাড়াবাড়ি শুরু হওয়ার উপক্রম হতেই রুখে দাঁড়ালেন অন্যতম 12 ভূঁইয়া মল্ল রাজা বীর হাম্বির মল্লদেব। বাংলার বুকে বাদশাহ আকবরের পক্ষে দাঁড়িয়ে কড়া হাতে রক্তক্ষয়ী যুদ্ধ চালিয়ে ঠান্ডা করলেন দাউদ খানকে। এমনকি তাকে বন্দি করে পরে ছেড়েও দিলেন। চাঁদগুপ্তের কথা তো ইতিহাসে পড়িনি দাদু। সব ইতিহাস কি আর বইয়ের পাতাতে থাকে? প্রয়োজনে খুঁজে নিতে হয়, খুঁজে পেতে হয় বাবা। কখনো বা অজান্তেই ধরা দেয়। যাই হোক, তো এবার জ্যাঠামশায়ের বাড়ি গিয়ে যে অভিজ্ঞতাটা হলো সেটা বলি। গুপ্তগড়ে পৌঁছে যে খাতিরের অভাব হবে না তা বাবার মুখে বেশ জানতাম। জ্যাঠাইমার কাছে ছোট বয়সে আমার বাবাও আদর যত্ন পেয়েছে বিস্তর। আর জ্যাঠামশাই ছিলেন যেমন রাশভারী তেমনি মিশুকে। প্রয়োজনে ধমক ধামক যেমন দিতেন, তেমনি আবার দুপুরে বা রাতে খেতে বসে বন্ধুর মতো নানা রকম গল্পও করতেন। লক্ষ্য করতাম আমার সাথে কথা বলার সময় একটা অনাবিল স্নেহের হাসি খেলে থাকতো ওনার মুখে। জ্যাঠামশাইয়ের একমাত্র মেয়ে মালতীদির 18 হতে না হতেই বিয়ে হয়ে গেছিল হুগলিতে। কাজেই এ বাড়িতে থাকতেন তাঁরা মাত্র 2টি মানুষ। সদর বাজারে ছিল জ্যাঠামশায়ের শাড়ি কাপড়ের মস্ত ব্যবসা। নিত্য কেনা বেচার চাপে সাইকেল ঠেলে বাড়ি ফিরতে কখনো কখনো বেশ রাতই হতো তার।
বাবা বলেছিলেন, পড়াশোনায় বেজায় ফাঁকিবাজির জন্য আমার ঠাকুরদা একবার ভয়ানক বকাবকি করেছিলেন জ্যাঠামশাইকে। সেই অভিমানে ঘর ছেড়ে বেপাত্তা হয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজির পর যখন সবাই তাকে এক প্রকার মৃত বলে ধরেই নিয়েছে, তখন বছরখানেক পর গুপ্তঘর থেকে জ্যাঠামশাই চিঠি লিখে জানান যে তিনি সেখানে কুশলেই আছেন। একজন কাপড় ব্যবসায়ীর সাথে কাজ করতে করতে তিনি নিজেই ব্যবসাপাতি শুরু করেছেন। হেন জ্যাঠামশাইকে ফাঁকিবাজ বললেও তিনি কিন্তু অঙ্কে ছিলেন বেজায় চৌকস। ছুটি কাটাতে গিয়েও সন্ধ্যাবেলায় হ্যারিকেনের আলোয় আমায় নিয়ে বসে পড়তেন বেজায় কঠিন সব সরল অঙ্কের সমাধান করতে। আমি ছোটবেলা থেকেই লোকজনের সঙ্গে চট করে মিশে যেতে পারি। ভালো মন্দের তফাৎ না দেখেই আজ অবধি যতজন বিচিত্র মানুষের সাথে আমার আলাপ হয়েছে, তাদের মধ্যে অজয়দা হচ্ছে একজন। আমার চেয়ে বয়সে খানিক বড় ছিল সে, এই তাল গাছের মতো লম্বা ঠ্যাঙা আর তেমনি সোটকো চেহারা। আমি ওর পাশে দাঁড়ালে আমার মাথা টেনে টুনে ওর কাঁধ অবধি যেত। কিন্তু মনের দিক থেকে অমন বেপরোয়া মানুষ খুবই কম দেখেছি জীবনে। গ্রামের মাঠে প্রতিদিন বিকেলে যেতাম ক্রিকেট খেলতে। সঙ্গে থাকতো আমার বয়সী জনাষ্টেক ছেলেপুলের দল। জানি না তারা সবাই এখন কেমন আছে, সবাই আদেও জীবিত আছে কিনা সেটাও একটা প্রশ্ন। সেই রকম এক বিকেলে অজয়দার সাথে আমার পরিচয়। আমাদের মাঠের দক্ষিণ দিকে ছিল শাল গাছের এক মস্ত জঙ্গল। তারই ভেতর থেকে বেরিয়ে আসতে দেখেছিলাম অজয়দাকে। আর বেরিয়ে এসেই বীরেন্দার থলথলে হাতের কবল থেকে আমার জামার কলারটা ছাড়িয়ে নিয়েই এক ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল ওকে। মাঠে খেলতে গেলে বীরেন্দার দলের সাথে খেলতাম না আমরা। বীরেনের বাবা সনাতন সামন্তের ছিল মাছের ভেড়ির বিশাল কারবার। তাছাড়া ওই দলের বাকিরাও একটু প্রতিপত্তিশালী বাপের শহরের হোস্টেলে থেকে পড়াশোনা করা ছেলেপিলে, তাই আমাদের সঙ্গে মিশত না কখনো। আর বয়সে বড় বলে একটু দাদাগিরি ভাব দেখাতো বলে আমরা ওদের থেকে দূরত্ব বজায় রেখে মাঠের এক কোণে একটুখানি জায়গায় খেলতাম। কিন্তু তাতেও ওদের অসুবিধে। ওদের ফুটবল আমাদের গায়ে এসে পড়লে কোনো ক্ষতি নেই, কিন্তু আমাদের হালকা ক্যাম্বিসের বল ওদের গায়ে লাগলেই তা ছিল ভয়ানক অপরাধ। সেদিন আমি একটা ওভার বাউন্ডারি হাঁকাতেই বীরেনের গায়ে গিয়ে বলটা পড়ায় রেড়ে করে তেড়ে এলো ওরা। আমায় খান্দুই গালাগালি দিয়ে কলার ধরে তুলে আছাড় মারার আগেই শাল গাছের আড়াল থেকে বেরিয়ে এসে রুখে দাঁড়ালো অজয়দা। বুঝলাম এদের দুজনের সম্পর্ক আগে থেকেই আদায় কাঁচকলায় ছিল। তাই সুযোগ পেয়ে এলো পাথারি কিল চর ঘুষোঘুষি করে রক্তারক্তি কাণ্ড বাঁধিয়ে বসলো ওরা। অনেক কষ্টে দুজনকে আলাদা করার পর বীরেন্দা, দেখে নেবো তোকে, বাবাকে বলে তোকে পুলিশে দেব, এই মাঠে তোদের খেলা বন্ধ করছি ইত্যাদি গরম গরম কথা বলে এক হাতে রক্তাক্ত নাক মুছতে মুছতে
অন্য হাতে আঙ্গুল উঁচিয়ে শাসাতে শাসাতে ফিরে গেল। ওদিকে অজয়দাও ছেঁড়া জামা আর কেটে যাওয়া ঠোঁট নিয়ে আমাদের সাথে কোনো কথা না বলেই পশ্চিম দিকের উঁচু রাস্তার দিকে এগিয়ে গেল। সেদিন রাতে তখন বুঝি এই 8টা মতো বাজে। আমি পরিপাটি হয়ে দাওয়ায় বসে সর্ষের তেল দিয়ে মাখা মুড়ি খেতে খেতে জ্যাঠাইমার কাছে গুপ্তগড়ের নানা গল্প শুনছিলাম। আর গল্প বলার ফাঁকে হ্যারিকেনে তেল কম থাকায় জ্যাঠাইমা মাঝে মাঝে আগুনটাকে খানিক বাড়িয়ে কমিয়ে একবার করে উঠোনের দিকে চাইছিলেন জ্যাঠামশায়ের অপেক্ষায়। বাজার থেকে ফেরার পথে কেরোসিন আনার কথা ওনার। এমন সময় সাইকেলের ঘন্টার আওয়াজে ব্যস্ত হয়ে উঠে গেলেন জ্যাঠাইমা। অদূরে অন্ধকারে কী সব যেন কথা বললেন উভয়ে। তারপর এগিয়ে এসে তেলের জারিক্যানটা দাওয়ার উপর রেখে, মাঠে খেলা করতে গিয়ে তুমি নাকি ঝগড়া করেছো আজ? ওনার সুরে বকুনির ঝাঁঝ না থাকলেও বেশ ভয়ে ভয়েই উত্তর দিলাম, না জ্যাঠাইমা, আমি তো ঝগড়া করতে যাইনি, বীরেন দামায় মারতে এসেছিল। আর বীরেনকে মেরে রক্তারক্তি ঘটিয়েছে এই হতভাগা অজয়। বড় বীর পুরুষ এসেছেন আমার। যা গিয়ে বস ওখানে। জ্যাঠামশায়ের এহেন কথার পর দেখি মাথা নিচু করে গুটি গুটি পায়ে বিকেলে আমার ত্রাণকর্তা সেই দাদাটি এসে আমার পাশে বসল। লক্ষ্য করলাম ওর ঠোঁটের কোণের কাটা জায়গাটা ফুলে উঠেছে বেশ, কিন্তু নতুন কোনো আঘাতে ডান চোখের পাশটাও কালশিটে হয়ে আছে যেন। শোন ছোঁড়া, এভাবে উড়নচণ্ডীর মতো সারাদিন বন বাজারে না ঘুরে আসছে মঙ্গলবার সকালে উঠে আমার সাথে বাজারে যাবি। একখানা কাজ জুটিয়ে দেবো ক্ষণে, অন্তত বেঁচে পড়তে থাকতে পারবি রে বাপ। বল দেখি, এভাবে বাইরে মার খেয়ে আবার ঘরে গিয়ে মামার হাতে মার খেতে লজ্জা করে না তোর? অজয়দা চুপ করে আছে দেখে, কিরে, কি বললাম কিছু কানে গেল? এই বাকি হপ্তাটা একটু না হয় ঘুরে ফিরে নে, তারপর থেকে কাজে না গেলে তোর একদিন কি আমারই একদিন, এই বলে রাখলুম। সেদিন রাতে অজয়দা আমাদের সাথেই থেকে গেল। রাতে খেয়ে দিয়ে হাত মুখ ধুয়ে এসে প্রথমবার সে আমায় জিজ্ঞেস করল, তোর নাম কি রে? আমি নাম বলাতে হুম করে একটা শব্দ করে ও বলল, বেশ সাহস আছে তো তোর। বীরেনের হাতে পড়েও তোর চোখে ভয় দেখিনি আমি। তবে কাল থেকে ও মাঠের কোণে আর খেলতে পারবি না মনে হচ্ছে। তোমার জন্যই তো হলো এইসব। বেশ রাগত স্বরেই বললাম। অজয়দা দেখি একটু বাঁকা হেসে বলল, আমার জন্য? হ্যাঁ, আমি না এলে যে মেরে চ্যাপটা করে দিত তোকে তার বেলা। জানিস ওই বীরেনের বাপের কত ক্ষমতা? এই দেখছিস আমার চোখের কোণটা? সন্ধেবেলায় এসে আমায় খুঁজে না পেয়ে আমার মামাকে ভয় দেখিয়ে গেছে। নিহাত বাঁশবাগানে ঘাপটি দিয়ে বসেছিলাম, তাই ওদের হাত থেকে বেঁচেছি। কিন্তু বজ্জাত মামাটা আমার পিঠে লাট করে দিল রে। তোমার বাবা মায়ের সাথে থাকো না কেন? হ্যাঁ, আমার বাপকে চোখেই দেখিনি কখনো। সে তো দেশের জন্য বিপ্লব টিপ্লব করতে গিয়ে গুলি খেয়ে মরেছিল। আমি তখন মায়ের পেটে। আর মা, সেই থেকে মাও তো গেছে পাগলি হয়ে। তোকে আমার মায়ের কাছে নিয়ে যাবো একদিন, কেমন? আর কোনো কথা বলতে পারলাম না। কেমন জানি
ভারাক্রান্ত বোধ করলাম অজয়দার কথাগুলো শুনতে শুনতে। একটা মা বাপের ছায়া বঞ্চিত আহত মানুষের মনের মধ্যে কতটা প্রাণোচ্ছলতা থাকলে পরে চেহারায় ওই রকম ক্ষত নিয়েও মুখের হাসি মিলিয়ে যেতে দেয় না, তা ওকে সেই সময়টা না দেখলে বোঝা যেত না। ভাবলাম ভাগ্যিস জ্যাঠামশাই ওকে উদ্ধার করেছিলেন ঠিক সময়ে, নয়তো কি হতো কে জানে। ঘুমানোর আগে জ্যাঠামশাইয়ের দিয়ে যাওয়া ওষুধপত্র লাগিয়ে নিয়ে নিজেই মাদুর বালিশ পেতে বিছনা বানিয়ে নিলে আমাদের দুজনের জন্য। তারপর সকালে উঠে দেখি কোন ভোরে সে আবার হাওয়া হয়ে গেছে। বিকেলে আবার খেলতে গেলাম, কিন্তু এবারে বেশ ভয়ে ভয়ে। জ্যাঠাইমা পই পই করে বারণ করে দিলেন যেন ঝগড়া ঝামেলায় না জড়াই। আবার মাঠে গিয়ে বুঝলাম অজয়দা ভুল বলেনি। ঠিক যে জায়গাটায় আমরা খেলি সেখানকার অনেকটা জায়গা জুড়ে মাটি ভালো করে কুপিয়ে নোংরা আবর্জনা ফেলে রাখা হয়েছে। মাঠে বীরেনের দলবলও নেই, হয়তো এই কুকীর্তি সেরে হাত পা ধুতে গেছে, আবার ফিরে এসে খেলবে। বাড়ির কাছাকাছি এই মাঠ ছেড়ে অন্য কোনো মাঠে যাওয়া যায় কিনা ভাবছি, এমন সময় আবার অজয়দা এসে হাজির। খিরে ব্রজ সর্দার, আমার কথা সত্যি হলো তো? কেমন একটা তাচ্ছিল্যের হাসি হেসে উঠল অজয়দা। তা এখন কি করব? তুমি কি অন্য কোনো খেলার মাঠে সন্ধান দিতে পারো? কাছাকাছির মধ্যে কিন্তু, নইলে বা ফিরতে সন্ধ্যা হয়ে গেলে জ্যাঠামশাই ভোগবে। গোলাপাড়ার মাঠটা আছে, তবে ওখানকার ছেলেরা তোদের খেলতে নেবে কি? তার চেয়ে আমার সাথে গড়ের মাঠে চল। গড়ের মাঠে? সে তো কলকাতায়। ভারী রাগ হলো অজয়দা এমন মজা করছে দেখে, কিন্তু আমার বাকি বন্ধুদের মধ্যে একটা গুঞ্জন উঠল সঙ্গে সঙ্গে। গড়ের মাঠ নামটা শুনতেই ওদের প্রত্যেকেই চোখ গোল গোল করে না না করে উঠল। বেজায় ভয় পেয়েছে যেন ওরা, কিন্তু কারণটা যথারীতি বুঝলাম না। চুপ কর, ভিতুর টিম যত সব। যাবি তো চল, আমি আছি, কিচ্ছু হবে না। খালি বাড়িতে জানাবি না যে ওখানে খেলতে গেছিস, নইলে তোদের প্রত্যেককে গাঁটটা খাবি আমার হাতে। আয় আয়। আমার খেলার সাথীরা সকলেই কেমন যেন নিমরাজি হয়ে, অথচ খেলার প্রবল ইচ্ছায় অজয়দার পিছনে পিছনে চলল। মাঠের সীমানায় সেই শালবনের মধ্যে ঢুকে পড়লাম আমরা। বেশ ঘন সন্নিবিষ্ট গাছপালার সারির মধ্যে দিয়ে সরু পথ। শালের শুকনো পাতায় পা পড়তেই খচমচ শব্দ তুলে বিকেলের সেই নৈসর্গিক নৈশব্দ বদলে যেতে লাগলো। তার সাথে মিশে গেল বাসায় ফেরা পাখির কলতান। বেশ কিছু দূরে গিয়ে জঙ্গলের শেষে একটা এঁদো ডোবা চোখে পড়ল প্রথমে। তার পাশে মস্ত এক ঢিপি। সেখানে অনেকটা জায়গা জুড়ে যেন লতা ঝোপ, আর তার তলায় ফাঁকে ফাঁকে জেগে আছে ইটের পাঁজা। জায়গাটা কেমন যেন থমথমে। সেখানে ওই পেছনের বনের মতো কোনো পাখির কুজন নেই। অজয়দাকে দেখলাম ওই ঝোপে ঢাকা ঢিপির পাশ দিয়ে বেশ অভ্যস্ত পায়ে আমাদের আগে আগে চলেছে। আমরাও ওকে অনুসরণ করলাম। মাঝে মাঝে ঝোপের মধ্যে থেকে কেমন অদ্ভুত এক রকমের বুনো গন্ধ আসছিল নাকে। ভারী বিচ্ছিরি রকমের উৎকট সে ঘ্রাণ। অজয়দাকে জিজ্ঞেস করায়
সে বলল ওগুলো নাকি এক ধরনের জংলি ফুলের গন্ধ। মারাত্মক রকমের নেশা হয় ওই গন্ধ বেশিক্ষণ নাকে যেতে থাকলে। একটু উঁকি মেরে ঝোপের ভেতরে ইটের পাঁজার পিছনে কি আছে বুঝতে চেষ্টা করলাম। একবার লম্ফ দিয়ে একটুখানি বুঝলাম যে ভিতরে এমন সারি সারি আরও পাঁজা রয়েছে সেখানে। সাবানের চেয়ে কিছুটা বড় আকারের ক্ষয়ে যাওয়া রাশি রাশি ইট সব। আমি লাফাচ্ছি দেখে অজয়টা কেমন যেন খেকিয়ে উঠল। আরও কিছুটা এগিয়ে গিয়ে সামনে একটা উন্মুক্ত জমি, তবে সেখানে কোনো জঙ্গল টঙ্গল নেই, আর বেশ বড় জায়গা, আর খেলার পক্ষে তো ভীষণভাবে উপযুক্ত। জমির শেষে আবার ওদিকে রয়েছে বিশাল এক দিঘি, যার কারণে মাঠটাকে বেশ উঁচুতে আছে বলে মনে হয়। দিঘির এক পাশ ঘেঁষে একটা মেঠো রাস্তা চলে গেছে না জানি কোথায়। অজয়দার কথা মতো এবার খেলা শুরু করতে না করতেই হলো আরেক বিপত্তি। আমাদের দলের গৌরাঙ্গ কয়েকটা বল খেলেই এমন এক ছক্কা হাঁকালো যে আমাদের রবারের বলটা গিয়ে পড়ল অদূরে সেই ঝোপের ভিতর ইটের পাঁজার মধ্যে। তাই খেলার জন্য আরো সময় আছে হাতে, অথচ ওই বল খুঁজে আনার জন্য কারো মধ্যে উৎসাহ দেখলাম না। ঝোপের মধ্যে সাপখোপের ভয় তো অবশ্যই আছে, কিন্তু ওদের মুখে চোখে যেন সেই ভয়টার পরিবর্তে অন্য কোনো একটা আশঙ্কা ছায়া কালো হয়ে নেমে এসেছে। কেউ এগিয়ে আসছে না দেখে গৌরাঙ্গই শেষে এক প্রকার অনিচ্ছাকৃত আমাদের সঙ্গে এগিয়ে এলো, কারণ বলটা ছিল ওরই। অজয়দার মুখ ছামটাতেও বাকিরা কেউ এক পাও বাড়ালো না। অজয়দার পিছনে পিছনে খুব সাবধানে আমরা গিয়ে ঢুকলাম সেই ইট আর ঝোপের ভিতরে। জায়গাটা যে কোনো একটা প্রাসাদ অথবা অট্টালিকার ধ্বংসাবশেষ তা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। বিরুৎ জাতীয় লতা সাপের মতো পেঁচিয়ে পেঁচিয়ে উঠে গেছে ভাঙা থামগুলো বেয়ে। তিনজনের হাতের লাঠি দিয়ে আর সতর্ক পায়ে ঝোপঝাড় নেড়ে চেড়ে বলটা খুঁজতে লাগলাম। আর সেই ফাঁকে ফাঁকে পুরো বাড়িটার রহস্যময় ক্ষয়াটে ভগ্ন দেওয়ালগুলোর দিকে চোখ বুলিয়ে নিচ্ছিলাম। ভারী কৌতূহল হচ্ছিল একবার জিজ্ঞাসা করি অজয়দাকে, কিন্তু পরক্ষণেই ওর ওই খিটখিটে মেজাজকে মনে করে চুপ করে গেলাম। খানিক দূরে একটা উঁচু বেদির মতো, চারদিকে ভাঙা ধসে পড়া থামগুলো দেখে বুঝলাম ওটা কোনো এককালে নাট মন্দির ছিল সম্ভবত, কিন্তু এখন তার মাঝখান দিয়ে গজিয়ে উঠেছে অশ্বত্থ গাছের কঠিন মূল। দক্ষিণের দিকে একটা অর্ধেক ধরাশায়ী তোরণের উপর সিংহের মূর্তির শুধুমাত্র পেছনের দুটো পা তখনও দাঁড়িয়ে রয়েছে। বেশ খানিকক্ষণ অনেক এদিক ওদিক খোঁচাখুচি করে ঝোপ ঠেলে যখন বলটা পাওয়ার আশা প্রায় ত্যাগ করেছি, তখন হঠাৎ করে গৌরাঙ্গের এক গগন বিদারী আর্তনাদ শুনে কেঁপে উঠলাম আমি। খোঁজাখুঁজি করতে গিয়ে আমার থেকে হাত দশেক দূরে এগিয়ে গিয়েছিল ও। সেখানেই একটা ফণিমনসার ঝোপের কাছে নিশ্চল পাথরের মতো দাঁড়িয়ে পড়েছে। অজয়দা আমার আগেই টিরিং করে লম্বা লম্ফ দিয়ে গৌরাঙ্গের কাছে হাজির।
ওকে এক ঝাঁকুনি দিয়ে নিজে একটা গলা খাঁকারি দিয়ে একরকম ধমকে উঠল। এই, কি হয়েছেটা কি? হ্যাঁ, কি হয়েছে? আমি প্রথমটা সাপখোপের কথা ভেবে বেশ শিউরে উঠেছিলাম, কিন্তু পর মুহূর্তেই গৌরাঙ্গের নির্দেশ করা আঙ্গুলের দিকে তাকিয়ে অবাক হলাম। ওর থেকে আরও প্রায় 7-10 দূরে একটা ভাঙা দেওয়ালের গা ঘেঁষে একটা অদ্ভুত মনুষ্যমূর্তি রহস্যময় জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে আমাদের দিকে। মিশকালো তার গায়ের রং, খালি গা, শুটকো হাড্ডিসার শরীরটা একবার দেখলেই মনে হয় যেন জীবন্ত এক কঙ্কাল দাঁড়িয়ে রয়েছে। তার পরনে একটা গামছা শুধুমাত্র। গৌরাঙ্গকে আরেকবার ঝাঁকুনি দিয়ে, ওরে, ওটা ভূত নয়, ওটা মংলু। কথাটা শেষ করেই ওই নতুন লোকটার দিকে গজগজ করতে করতে এগিয়ে গেল সে। আবার না জানি রেগে মেগে হাতটা চালিয়ে দেয়। সেই আশঙ্কায় আমিও গৌরাঙ্গকে ছেড়ে অজয়দার পিছনে ছুটলাম। আবার সেই খিটখিটে গলায় শব্দবর্ষণ শুরু হলো। এখানে কি করছিস তুই? কি কইছে বটে? ও, মুই তো সাপটা ধরতে এসেছিলুম। গাঁজা খেয়ে সাপ খুঁজতে এসেছিস? পায়ের ওপর দাঁড়িয়ে থাকতে পারছিস না, এই অবস্থায় তুই সাপ ধরবি? ইয়ার্কি পেয়েছিস নাকি? তো কি গুপ্তধনট খুঁজবো বটে? মংলু নামের লোকটার কথায় নির্ভীক অজয়দার মুখটা কেমন জানি বদলে গেল। আচমকা গুপ্তধনের নাম শুনে রাগটা সরিয়ে দিয়ে যেন চুপ করাতে হবে লোকটাকে এমনভাবে ওর ঘাট ধরে ধ্বংসস্তূপের মধ্যে থেকে হির হির করে টেনে বাইরে নিয়ে চলল। বলের মায়া ছেড়ে আমিও তাড়াতাড়ি গৌরাঙ্গকে নিয়ে বেরিয়ে এলাম। দেখলাম ও তখনও রীতিমতো থরথর করে কাঁপছে। মাঠে ফিরে এসে দেখি আমার বাকি বন্ধুরা কেউ নেই সেখানে। তারা গিয়ে আশ্রয় নিয়েছে মাঠের কোনায় নারকেল গাছটার কাছে। বুঝলাম গৌরাঙ্গের চিৎকার শুনে ওরাও মারাত্মক ভয় পেয়েছে নিশ্চয়ই, কিন্তু এতটা ভয় পাওয়ার কারণটা তখনও পুরোপুরি বুঝে উঠতে পারলাম না। এটুকু অনুমান করলাম যে এই জায়গাটাকে ওরা কেউ ভালো চোখে দেখে না। অবশ্যই কোনো না কোনো অজানা রহস্য লুকিয়ে আছে ওই পোড়ো অট্টালিকার ধ্বংসাবশেষের অন্তরে, আর সেটা আমাকে জানতেই হবে। মংলু থাকতো বড় দিঘিটার অন্য পাশে সাঁওতাল বস্তিতে। ওকে জোর জবরদস্তি টেনে নিয়ে দিঘির পাড়ের রাস্তাটা দেখিয়ে দিয়ে অজয়দা দৌড়াতে দৌড়াতে ফিরে এলো আমাদের কাছে। গৌরাঙ্গের অকারণ ভয় পাওয়া মুখটা দেখে ও বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে বোঝা গেল। তাই আর সময় নষ্ট না করে জলদি জলদি আমাদের নিয়ে আবার ডোবা পেরিয়ে শালবনের পথ ধরল অজয়দা। ভাগ্য ভালো, বীরেনের দলবলের সঙ্গে মুখোমুখি হতে হয়নি আর। একটা রোগা পটকা সাধারণ লোককে দেখে যে গৌরাঙ্গ এতটা ভয় পেতে পারে ভাবিনি। ওই ভয়েই সেদিন সন্ধ্যায় নাকি ওর ভীষণ জ্বর এলো, আর খবরটা অবশ্য পেলাম অজয়দার কাছেই। বেচারাকে সে রাতেও ওর মামা তাড়িয়ে দেওয়ায় ফেরার পথে আমার জ্যাঠামশাইয়ের সাথে আবার এসে উপস্থিত। আবার রাতের খাওয়া দাওয়ার পর এবার চেপে ধরলাম ওকে। মাথায় ওই বয়সেই মারাত্মক দুষ্ট বুদ্ধির ডিপো ছিল আমার, আর ডান পিঠে বলেও কিছু কম কুখ্যাতি ছিল না আমার বাড়িতে। তাই
বিকেলে ফেরার পথেই মাথায় ছক কষতে শুরু করেছিলাম কিভাবে অজয়দার কাছ থেকে ওই পোড়ো বাড়ির রহস্য উদ্ধার করা যায়। গৌরাঙ্গের বিষয়টার জন্য অজয়দার যে বেশ দুশ্চিন্তার কারণ হয়েছে তা ওর মুখ দেখে ভালোই বুঝতে পারছিলাম। এই সুযোগটাকে কাজে লাগিয়ে রাতে ঘুমোতে এসে জিজ্ঞেস করে বসলাম, ওই পুরো বাড়িটার ব্যাপারে তুমি নিশ্চয়ই অনেক কিছু জানো, তাই না? ভুলভাল বকিস না তো, রাত হয়েছে, ঘুমাতে দে। তুমি বেশ জানো, আমি বুঝেছি। নয়তো গুপ্তধনের কথা ওইভাবে মুংলুকে ওখান থেকে তাড়িয়ে দিতে না। ফের বাজে কথা বকছিস তো? ও বেটা সাপুড়ে জঙ্গলে বাদারে ঢুকে সাপ ধরে এনে বিষের ওষুধ বানায় আর সাপের খেলা দেখিয়ে বেড়ায়। আগেও কয়েকবার দেখেছি বেটাকে ওরকম নেশা করে ভুলভাল বকতে। সাপ খোপ নিয়ে যার কারবার, সে তো সাপের মাথার মনে স্বপ্ন দেখবেই, ঠিক কিনা? ওইটিই আসলে ওর কাছে গুপ্তধন, বুঝেছিস? তা মনি পেলে তো মঙ্গলুই পাবে, তুমি তো সাপুরে নও নিশ্চয়ই। তাহলে ওকে ওভাবে তাড়ালে কেন শুনি? আর তোমার মুখটাই বা গুপ্তধনের কথা ভেবে বদলে গেল কেন? কি যে দেখিস কি জানি বাবু, গৌরাঙ্গটার জন্য মনটা আমার খারাপ হয়ে আছে রে। আমার জন্যই ভারী অসুখে পড়ল রে। সব আমার দোষ। কেন যে মরতে ওই মাঠে তোদের নিয়ে গেলাম। তোমার দোষ যদি গৌরাঙ্গ ফাঁস করে দেয় তাহলে কি হবে বলো তো? এবার বেশ চমকে উঠে অজয়দা আমার দিকে তাকালো, তবুও না দমে গিয়ে বলল, না না ধুস, কি যে বলিস। ও বললে ও নিজেও কি নিস্তার পাবে? পিটিয়ে চামড়া গুটিয়ে দেবে যদি বাড়ির লোকে শুনেছে ওই মাঠে খেলতে গিয়েছিল। ও কেন, তোর দলের কেউ যে মুখ খুলবে না তা আমি ভালো মতো জানি। এই গোটা গুপ্তগড়ের কাছে ও জায়গাটা নিষিদ্ধ। জেনে বুঝে কেউ ওখানে যেতে চায় না রে ভাই। কিশোর বয়সের উদ্দাম কৌতূহলের ভূত যেন ভর করে বসলো আমার মাথায়। অজয়দাকে হাতে আনতে শেষ এবং মোক্ষম বুদ্ধিটা চালালাম আমি। যদি আমি সবাইকে জানিয়ে দিই কথাটা? কি? এবার যেন বাঘ খাঁচায় পড়েছে এমন অবস্থা হলো অজয়দার। আমার তো মার খাওয়ার কোনো ভয় নেই। বড়জোর জ্যাঠাইমশাই বকুনি খাবো আর নিজের বাড়ি ফিরে যাব। কিন্তু তোমাকে তো এখানে সারা জীবন থাকতে হবে। এবার তুমি ভেবে দেখো কি করবে। নিরুপায় হয়ে অজয়দা আত্মসমর্পণে বাধ্য হলো। হতাশ মুখে নিচু স্বরে বলল, গুপ্তধনের কথা জানতে চাস তো তুই? তবে বলি শোন, ও বাড়িতে গুপ্তধন চাপা দেওয়া আছে বলে বিশ্বাস করে অনেকেই, কিন্তু ওই যে সাহসে কুলায় না কারো। কে যাবে ওই ভাঙাচড়া ভুতুরে প্রাসাদের ভিতরে? আমি যাব, আর তুমি নিয়ে যাবে আমার। অজয়দা এ কথার কোনো প্রত্যুত্তর না করে মাদুরে টান টান হয়ে শুয়ে পড়ল। চোখ বন্ধ করে ইচ্ছাকৃত কোনো সারা শব্দ করছে না দেখে ওর পেটে একটা খোঁচা দিলাম। তাতে বেশ বিরক্তি সহকারে উত্তর এলো, উফ, ঘুমাতে দে এবার। ও বাড়ির ইতিহাস জানলে পরে ভুলেও এ কথা বলবি না আর। আচ্ছা তাই বলো, অন্তত শুনি কি ইতিহাস আছে। এরপর হ্যারিকেনের কমিয়ে রাখা আলোয় সেই রাতে অজয়দার মুখে শুনতে লাগলাম এক হাড় হিম করা ঐতিহাসিক উপাখ্যান। আমার স্কুলের ইতিহাসের মাস্টারমশাই ছিলেন গোবিন্দ স্যার। আমায় ভীষণ ভালোবাসতেন। ভীষণ জ্ঞানী মানুষ। পুরনো নানা পুঁথি পুস্তক ঘেঁটে বিস্তর পড়াশোনা করে তিনি এই গুপ্তগড়ের ইতিহাস লিখতে শুরু করেছিলেন। কিন্তু হঠাৎই একদিন উনি মারা যান। মাস্টারমশাইয়ের বাড়িতেই আমি প্রায়শই যেতাম নানা অছিলায়। কখনো ওনার গাছের ফল পেড়ে দেওয়ার জন্য, তো কখনো পড়া বুঝবার ফিকিরে। উদ্দেশ্য ছিল
সেসব প্রাচীন ইতিহাসের গল্প শোনা। উনিও মাঝে মাঝে একটু একটু করে সেসব গল্প শোনাতেন। এভাবেই জানতে পারলাম রুদ্রমাণিক্য গুপ্তের কথা। এই গুপ্তগড়ের প্রতিষ্ঠাতা চাঁদগুপ্তের নাতি ছিলেন সেই রুদ্রগুপ্ত। নামের মতোই ছিল তাঁর তেজ, সেরকম ভয়ানক অত্যাচারী শাসক। তাজমহল নির্মাণের জন্য বাদশাহ শাহজাহানকেও নাকি সমালোচনা করতে ছাড়েননি তিনি। অবশ্য এজন্য মোগল দরবারের বিরাগভাজন হওয়ার ক্ষমতায় রাশ টানা হয় তার। ফলে চোখের সামনে নিজের পিতামহের হাতে গড়ে তোলা জমিদারি একটু একটু করে বেহাত হতে দেখে আরো বেপরোয়া হয়ে ওঠেন রুদ্রগুপ্ত। শোনা যায় নিজের অস্তিত্ব রক্ষার জন্য রুদ্রগুপ্ত নাকি তার বিরোধীদের নির্মমভাবে দমন করতে উঠে পড়ে লেগেছিলেন। মানুষ খুন করতে কখনো তার হাত কাঁপত না, এতটাই ভয়ানক প্রকৃতির ছিল লোকটা। হত্যা করে তার লাশ অব্দি গুম করে দিত। মল্লরাজাকে উপেক্ষা করেই যখন তার বাড়াবাড়ি একেবারে তুঙ্গে, ঠিক তখনই বাড়ির মধ্যেই অজ্ঞাত আততায়ীর হাতে মারা যায় রুদ্রগুপ্ত। প্রাসাদে অদ্ভুতভাবে সেদিন নাকি কোনো মানুষজন উপস্থিত ছিল না, এমনকি একটা চাকর বাকর অব্দিও না। সকলেই নাকি দূরের কোনো এক আত্মীয়ের বাড়ির অনুষ্ঠানে গিয়েছিল। ধারণা করা হয় তার অতিষ্ঠ প্রজারাই তার পরিবারের প্ররোচনায় পরিকল্পিতভাবে তাকে নৃশংসভাবে টাঙ্গি আর কুড়ুল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল সে। এতটা বলে অজয়দা চুপ করে রইল। ওর দৃষ্টিতে কেমন একটা ঘোলাটে ভাব। স্থির তাকিয়ে রয়েছে হ্যারিকেনের নিভু নিভু আলোটার দিকে। কেমন জানি লাগছিল ওর মুখখানা। বোধহয় ঘুম পেয়েছিল, অথচ আমিও ছেড়ে দেওয়ার মানুষ নই। আবার চেপে ধরলাম গুপ্তধনের কথা জানবার জন্য। শেষে বিরক্ত হয়ে আবার বলল, ওই বাড়িতে ঢুকেই গোবিন্দ স্যার মারা গিয়েছিলেন। এবার একটু চমকেই উঠলাম। এক দৃষ্টে অজয়দার মুখের দিকে তাকিয়ে রইলাম কয়েক সেকেন্ড। কেউ জানে না ব্যাপারটা, সবাই জানে স্যারকে সাপে কেটেছিল। তুমি জানলে কিভাবে? স্যারের মুখ থেকেই শুনেছি। উনি খোঁজ পেয়েছিলেন ও বাড়ির গুপ্তধনের। এই গুপ্তগড়ের গুপ্ত রাজবাড়ির গল্প কথায় যে আকবরী মোহরের গুপ্তধনের কথা কিংবদন্তি হয়ে ঘুরে ঘুরে বেড়ায়, গোবিন্দ স্যার তার হদিশ পেয়েছিলেন রে। স্যার সেটা খুঁজতেই ঢুকেছিলেন ওই ধ্বংসাবশেষের মধ্যে। তারপর সাপের ছোবল খেয়ে দৌড়াতে দৌড়াতে শালবনের দিকে ফিরে আসার সময় আমার সাথে দেখা। অস্পষ্ট স্বরে তিনি বললেন, গুপ্ত গুপ্ত ওখানে গুপ্ত। 2 বছর আগে সেই কথাটা এখনো কানে বাজে আমার। তুমি জানো কোন জায়গায় আছে সেটা? এত প্রশ্ন কিসের তোর? আর আমি জানলেই বা তোকে বলতে যাব কেন শুনি? জানিস ও বাড়িতে রুদ্রগুপ্ত এখনো ঘুরে বেড়ায়। ভয় দেখাচ্ছ? মোটেই না, আমি নিজের চোখে। অজয়দা কথাটা বলতে গিয়েও সামলে নিল নিজেকে। বেশ বুঝলাম, বয়সে বড় হলেও আমার প্রশ্নবানের কাছে একটু একটু করে পরাজিত হচ্ছে সে। কি দেখেছো নিজের চোখে? বলো জলদি। ওরে ভাই মাফ কর, এবার কিছু দেখিনি আমি। আমি কিছু জানি না, বলতেই হবে তোমাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বুঝি সে ভাবল, আচ্ছা ছোকরার পাল্লায় পড়লাম তো। তারপর
বাধ্য ছেলের মতো বলেই ফেলল। রুদ্রগুপ্ত এখনো আসে সন্ধ্যার দিকে। আমি তাকে দেখেছি ইটের বাজার ফাঁক থেকে। চাঁদনি আলোয় এক বুক হাহাকার নিয়ে ঘুরে বেড়ায় পোড়া বাড়ির আনাচে কানাচে, এ মাথা থেকে ও মাথা, ঝলমলে পোশাক পরে, গলায় মতির মালা, কাঁধ অব্দি লম্বা ঝুল। ফের ভয় দেখাচ্ছ? ব্রজকিশোর চ্যানেলের বয়স কম হতে পারে, সাহস নয়। আরে ভাই, আমি একা নই, অনেকেই দেখেছে ওকে। গুপ্তধনের লোভে আজ অব্দি যারা যারা ওই বাড়ির মধ্যে ঢুকেছে তারা হয় মরেছে, নয়তো মারাত্মক অসুস্থ হয়েছে। তুমিও তো গিয়েছো। সবটা বোঝা তোর কম্য নয়, বুঝেছিস? হ্যাঁ, আমি ওখানে গিয়েছি। বিকাল হলেই গিয়ে আতিপাতি করে খুঁজে সন্ধ্যের আগে ফিরেও আসি। আর এটাও জানি সেই গুপ্তধনের গুপ্ত কুঠুরি কোথায় আছে, কিন্তু সেখানে ঢোকার পথটা জানি না এখনো পর্যন্ত। রুদ্রগুপ্তের ভূতের ভয় পাও না? বিশ্বাস কর, ভূতের ভয় আমি পাই না। আমার চিন্তা এখানকার মানুষকে নিয়ে। কোনোভাবে রুদ্রগুপ্তের আতঙ্ক যদি এদের মন থেকে দূর হয়ে যায়, তাহলে রাজবাড়ির গুপ্তধনের লোভে মারাত্মক খুনোখুনি ঘটে যাবে। আর সত্যি যদি গুপ্তধন পাও, কি করবে তুমি? ওতে আমার বিন্দুমাত্র লোভ নেই। বরং আমার এই গ্রামের জন্য, আমার দেশের জন্য ও জিনিসটার প্রয়োজন। খুঁজে পেলে সবার আগে পুলিশে খবর দেব। একটা অকৃত্রিম শ্রদ্ধার ভাব ফুটে উঠল অজয়দার শেষ কথাটা শুনে। যতই হোক, দেশপ্রেমিক বিপ্লবীর রক্ত বইছে শরীরে, তাই তো সর্বহারা হয়েও দেশের জন্য যে এমন ভাবনা, এখনো মনে পড়লে তার জন্য আমার গর্ব হয়। আমার নাছোড়বান্দা ভাব দেখে অবশেষে পরদিন দুপুরের পর শালবনে এসে দেখা করতে বলল অজয়দা। এও বুঝলাম একজন সঙ্গী পেয়ে নিজেও বোধহয় নতুন উদ্যম পেয়েছে মনে। পরদিন সকালে একচোট ভালো রকম বৃষ্টি হয়ে গেছে। আকাশটা তারপরেও যথেষ্ট কালি মেখে রইল সারাদিন ধরে। জ্যাঠামশাই বৃষ্টি একটু কমতেই ছাতা মাথায় সাইকেল নিয়ে বেরিয়ে গেলেন দোকানের পথে, আর আমি তাঁর পিছনে পিছনে গিয়ে একবার ঢুঁ মেরে এলাম গৌরাঙ্গদের বাড়িতে। বেচারা তখনও জ্বরে যথেষ্ট কাবু, কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে দেখে আস্তে করে ফিরে এলাম বাড়িতে। আর অধীর অপেক্ষা করতে লাগলাম দুপুরে জ্যাঠাইমার অঘোর দিবানিদ্রায় ডুবে যাওয়ার। যখন আবার বেরোলাম তখন আবার শুরু হয়েছে টিপটিপ করে বৃষ্টি। আকাশটাও ডেকে উঠেছে মৃদুমন্দ গুরু গুরু স্বরে। শালবনের ভিতরে পাতায় পাতায় হালকা ঝোড়ো হাওয়া লেগে একটা শিরশিরানি শব্দ, যেন ফিস ফিস করে কিছু বার্তা দিচ্ছে তারা। অজয়দা আমার আগেই পৌঁছে গেছে দেখে প্রথমেই খ্যাক খ্যাক করে বাক্যবাণ ছাড়ল কয়েকটা। যথেষ্ট প্রাসঙ্গিক কারণ ছিল অবশ্য, কেননা বীরেনের দল যদি খেলতে চলে আসতো তবে শুরুর আগেই আমাদের অভিযান পণ্ড হতে পারত। যাই হোক, আবার সেই ডোবার পাশে মাতাল করা বুনো ফুলের বিশ্রী গন্ধ আর ইটের পাজা পেরিয়ে প্রথমে গিয়ে উঠলাম সেই মাঠে। ওপাশে তার সেই দিঘি, আরও দূরে মংলুদের সাঁওতাল বস্তির ঝুপড়িগুলো। এবার অজয়দা এক হাত কোমরে আর এক হাত থুতনিতে দিয়ে বিজ্ঞের মতো কি যেন চিন্তা করে নিয়ে বলল, একটা আশ্চর্য ব্যাপার দেখাই তোকে, জানলে তুই হয়তো এক্ষুনি অবাক হবি। কি শুনি? এইভাবে মুখে বললে বুঝবি না, তোকে শোনাতে হবে। কথাটা বলেই মাঠের ঘাসের উপর নামাজ পড়ার মতো করে বসে দুহাত মাটির ওপর ভর দিয়ে
ডান কান কাত করে মাটির উপর রেখে কি যেন বুঝতে চেষ্টা করলো ও। দেখে দেখে সত্যি অবাক হলাম। বুঝলাম না মাটির ওপর কান ঠেকিয়ে ঠিক কি বুঝতে চাইছে ও। খানিকক্ষণ এইভাবে থেকে উঠে পড়ে এবার আমাকেও ওই একই নির্দেশ করলো অজয়দা। ভেজা মাটির উপর ঠিক ওই একইভাবে কান ঠেকিয়ে। কিছুই বুঝলাম না প্রথমে। কয়েক মুহূর্ত সেইভাবে চুপ করে রইলাম। মাঝে মাঝে অজয়দার দিকে তাকাতে সেও চোখ মুখের ভাবে বুঝিয়ে দিল যে ধৈর্য ধরতে। আরও প্রায় 1 মিনিট সেইভাবে পড়ে থাকার পর বিচিত্র কিছু শব্দ কানে এসে ঢুকলো। মনে হলো কানের কাছে কতগুলো সমবেত ফিসফিসানি একসাথে যেন উঠে আসছে মাটির তলদেশ থেকে। ভারী রহস্যময় সেই স্বর। একাধিক কণ্ঠে কারা যেন চাপা গুমড়ে ওঠা আস্ফালন করে উঠছে নিজেদের মধ্যে। অথচ সেই কণ্ঠে জোর নেই কোনো, যেন প্রচণ্ড আক্রোশে কেউ গলা চেপে ধরে রেখেছে তাদের। কাটা সেই প্রথমবারের জন্য ছমছম করে উঠল কিছুটা হলে। মাটির অভ্যন্তরে পাতালপুরীতে এ কেমন রহস্যময় খেলা চলছে কে জানে। শুনেছিস এবার? কিন্তু এইগুলো কিসের শব্দ হচ্ছে এখানে? তার আগে বল, অবাক হয়েছিস কিনা? চুপ করে আছি দেখে এবার মনের কথা বুঝে নিয়ে খ্যাক করে একগাল হেসে, গুপ্তধন ওখানেই আছে, মাটির নিচে, গুপ্তকক্ষে। এ মাঠের নিচেই আছে সে ঘর। একরাশ বিস্ময়ে নিয়ে অজয়দার চোখের দিকে তাকালাম। এমন একটা বিচিত্র রহস্য জেনে বসে থাকা ছেলেটা না জানি কতদিন ধরে এখানে সন্ধান চালিয়েছে তা কে জানে। জিজ্ঞাসা করলাম, তুমি নিশ্চিত যে ওটাই গুপ্তধনের ঘর? শতভাগ নিশ্চিত, নাইলে অমন আওয়াজ হবে কেন শুনি? এ মাটির নিচটা ফাঁকা, আর ইটের দেওয়াল এখনো শক্ত আছে বলে মাটির চাপটা ধরে রেখেছে। নয়তো রাজবাড়ির মতো কবেই ভেঙে পড়তো। আর শব্দগুলো? এইবার একটা বেশ খিটখিটে স্বরেও বলল, বোকার হদ্দ, আরে দিঘির ওদিকে নিঘাত কোনো ফাঁক ফোকর আছে, তাই দিয়েই জল আর হাওয়া ঢুকে অমন শব্দ হয় নিচে। কি যে পড়াশোনা করেছিস কলকাতায় থেকে ভগবান জানে। আর কোনো কথা না পারিয়ে অজয়দার পিছনে পিছনে আবার সেই পোড়ো বাড়ির ভিতরে গিয়ে ঢুকলাম। আকাশের বুকে অন্ধকারটা অল্প অল্প করে জাঁকিয়ে বসেছিল তখন। তবে বৃষ্টির ফোঁটাগুলো সৌভাগ্যক্রমে একই রকম পড়তে লাগলো। বাড়ির ভিতরে কোথাও কোথাও হাঁটু অবধি জঙ্গল। আগের দিন যদিও ঢুকেছিলাম, তাও সাপ পিছে কিংবা চোখের ভয়ে সাবধানে পা ফেলতে লাগলাম। হাতে আমাদের সেই লাঠি, আর অজয়দার হাতে ছোট মতো একটা হাঁসুয়া। তা দিয়ে জঙ্গল ঝোপ কেটে সুড়ঙ্গ ঘরের প্রবেশপথ খুঁজতে লাগলাম। রাজবাড়ির কোনায় কোনায় ইতিহাসের ছাপ স্পষ্ট। একবার কেমন যেন বিমোহিত হয়ে পড়ছিলাম সেখানকার অতীতের কথাগুলো কল্পনা করে। ক্ষয়ে ধসে যাওয়া কোনো কোনো আধ ভাঙা দেওয়ালের গায়ে টেরাকোটার কারুকাজ, কয়েক শতাব্দীর ঝড়ঝাপটায় সেই সব অসাধারণ শিল্পগুলোর গায়েও মরচে ধরেছে। প্রায় 1 ঘন্টা ধরে সন্ধান কাজ চালালাম, তবুও কোনো গোপন পথের সন্ধান পেলাম না আমরা কেউই। ওদিকে আকাশের অবস্থা ক্রমে আরও খারাপ হচ্ছে বুঝে অজয়দাকে দেখলাম বেশ উসখুস করে উঠছে। বেশ বুঝলাম হয়তো সে সেই মুহূর্তের মতো উৎসাহ হারিয়েছে, আর নয়তো আমাকে নিয়ে এই পোড়ো বাড়ির মধ্যে ঢুকে বেশ উদ্বেগের মধ্যে আছে। তার কিছুক্ষণের মধ্যেই আকাশের গা থেকে বড় বড় জলের ফোঁটা ঝরে পড়তে লাগলো গায়ে। খোঁজাখুঁজি ছেড়ে ফিরে যাওয়ার উপক্রম করতেই আকাশ যেন তড়িঘড়ি
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একেবারে। সে এক ভীষণ প্রলয়ঙ্কারী বৃষ্টি শুরু হলো মুহূর্তেই, সাথে ঝোড়ো হাওয়ার তাণ্ডব। দিঘির ওপাশে দূরে সাঁওতালপাড়ার দিকের কতকগুলো তাল গাছের মাথা দেখা যাচ্ছিল ভাঙা দেওয়ালের মধ্যে দিয়ে। ঘনিয়ে আসা অন্ধকারময় মেঘের গায়ে যেন হেলে দুলে তারা ঝাড়ু দিতে লাগলো। এবার চিন্তা হতে লাগলো জ্যাঠাইমার জেগে ওঠার কথা ভেবে। এতক্ষণে নিশ্চিত জেগে উঠে আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। আমি আর অজয়দা মাথা বাঁচাতে রাজবাড়ির একটা কোনো মতে টিকে যাওয়া বারান্দার ছাদের নিচে দাঁড়িয়ে জলের ঝাপটায় একরকম ভিজতেই লাগলাম। মাথাটা বাজলেও বারবার ভয় হচ্ছিল একটাই, এই বুঝি ওপরের চাঙড়টা আছড়ে পড়ল মাথার উপর। মাঝে মাঝে তাই সভয়ে সেদিকে তাকিয়ে পুরনো কড়িকাঠের উপর ঝুলন্ত কতগুলো কালো কুচকুচে চামচিকে চোখে পড়ল বারবার। আচমকা একটা ধূপ করে বেশ ভারী কিছু পড়ার শব্দে সচকিত হয়ে দেখি আমাদের থেকে প্রায় হাত বিশেক দূরে একটা ক্ষয়ে যাওয়া পাঁচিল পুরোপুরি ভেঙে পড়েছে মাটিতে, আর তার পেছন থেকে আটকে থাকা জলধারা একেবারে বাঁধ ভাঙা স্রোতের মতো বয়ে এসে তীব্র গতিতে বাঁদিকে ঢাল পেয়ে ছুটে চলেছে। সেই বয়ে চলা জলের কি নিদারুণ শব্দ! অজয়দাকে দেখলাম ভুঁ কুচকে সেই স্রোতের দিকে তাকিয়ে চুপচাপ কিছু যেন বোঝার চেষ্টা করছে। জিজ্ঞেস করায় কোনো উত্তরও দিল না আমাকে। আরও কিছুক্ষণ সেই একই রকম পর্যবেক্ষণ করে আমায় ডাকলো। ব্রজ, তাড়াতাড়ি আয় তো। বুঝলাম অজয়দা নিশ্চয়ই কিছু একটা সূত্র পেয়েছে, তাই কোনো প্রশ্ন না করে ভিজে ভিজেই দৌড়ে গেলাম ওর পেছনে। জলের ধারাটা যেদিক গিয়ে ঝোপ জঙ্গলের মধ্যে হারিয়ে গেছে সেখানে গিয়ে এলো পাথারি হাঁসুয়া চালাতে শুরু করলো অজয়দা। জঙ্গল সেখানে বেশ ঘন, তাই আমিও হাত লাগিয়ে টেনে টুনে ছিটতে লাগলাম ঝোপগুলো। এক অদম্য উৎসাহে ও উত্তেজনায় অজয়দা জঙ্গল সরিয়ে ফেলতেই চোখের সামনে দেখতে পেলাম সেই জায়গাটা, যার জন্য এত খোঁজাখুঁজি করছিলাম। সেই গুপ্ত কক্ষের পথ যেন অভিবাদন জানালো আমাদের। জলের স্রোত মাটির ঢাল পেয়ে এদিকে বয়ে এসে সশব্দে ঢুকে পড়ছে একটা শক্ত চাতালের তলায়। বেশ চওড়া তার আয়তন, আর খানিকটা ফাঁকা করা আছে সেটা। সেই ফাঁক দিয়েই জলটা ঢুকছে ভেতরে। জায়গাটার উপরে আগে কোনো দালান ছিল মনে হলো। চাতালের চারদিকে খাড়া পাঁচিল তার প্রমাণ। তখনও খানিক সন্দেহ হলো যে এটাই সেই মাটির তলার ঘরে ঢোকার রাস্তা কিনা। নে নে, হাত লাগা, জলদি হাত লাগা। চাতালটা খুব বেশি ভারী ছিল না। দুজনে মিলে বৃষ্টি মাথায় করে তুলে সরাতেই একরাশ বদ্ধ বাতাসের সাথে সাথে বাজে ধরনের একটা গন্ধ নাকে ঢুকলো। গর্তের ভিতরটা মানুষ চলাচল কিংবা কোনো জিনিস নিয়ে প্রবেশ করার জন্য যথেষ্ট প্রশস্ত, আর সেই রকম জমাট কালো অন্ধকার। তবে নিচে কয়েকটা সিঁড়ির ধাপ যে নেমে গেছে তা বেশ বোঝা যাচ্ছে। ভিতরে নামবে এখন? বোকার মতো একটা প্রশ্ন করলাম ঠিকই, কারণ দুর্দান্ত সেই ঝড়জলের মধ্যে ওই অন্ধকার কুঠুরির পথ দেখে নিচে নামতে একটু যে ভয়ই করতে শুরু করেছিল তাতে সন্দেহ নেই। অবশ্য সাপের ভয়টাই বেশি ছিল সেখানে।
ছোবল খেয়ে গোবিন্দ স্যারের মতো পালাবড় সুযোগ পাবো না হয়তো। আর যদি দুজনেই মরি, তবে তো লাশ খুঁজে বের করারও আশা একেবারেই ক্ষীণ। অজয়দা আমার প্রশ্নের কোনো জবাব না দিয়ে সিঁড়ি ধরে অন্ধকারের মধ্যে কয়েক ধাপ নেমে গেল তত্তর করে। বেশ কয়েক মিনিট কোনো সারা শব্দ পেলাম না। আকাশ ভাঙা জলের মাঝে একটা নির্জন পরিত্যক্ত ভুতুরে বদনাম পাওয়া পোড়ো বাড়ির ভগ্নাবশেষের মধ্যে দাঁড়িয়ে বুকটা একটু কেঁপে উঠল এবার। মাথার মধ্যে নানা রকম সম্ভব অসম্ভব চিন্তা ভয়ের রূপ ধরে ঘুরে ঘুরে আমাকে ভাবাতে লাগলো সেই মুহূর্তে। না জানি আরো কি ইতিহাস রয়েছে এই বাড়ির, না জানি রুদ্রগুপ্তের আদেশে এই বাড়িরই আনাচে কানাচে কাউকে মুণ্ডুচ্ছেদ করা হয়েছিল কিনা, কাউকে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল কিনা, কিংবা কাউকে জীবিত অবস্থাতেই পাঁচিল তুলে কবর দেওয়া হয়েছিল কিনা। ভেবে ভেবে গলাটা কেমন শুকনো ঠেকলো এবার। অজয়দার তখনও কোনো পাত্তা নেই দেখে এবার একবার হাঁক দিলাম। কয়েক সেকেন্ড চুপচাপ থাকবার পর একটা নতুন শব্দ কানে এলো। ধিমে ছন্দবদ্ধ তালে সে শব্দ কমে আসা দুর্যোগের শব্দের সাথে অদ্ভুত এক যুগলবন্দি শুরু করেছে। সেটা আসছে নিচের ওই ঘরটা থেকেই। এবার গুপ্ত গহ্বরের কাছে ঝুঁকে পড়ে আবার ডাকলাম, অজয়দা, অজয়দা। আরও কয়েক সেকেন্ড পর অজয়দার মাথাটা দেখা গেল। বৃষ্টি কমেছে, কিন্তু শেষ বিকেলের ঘনিয়ে আসা আলো ছায়ার মধ্যে সে বেরিয়ে এসে সেই একই রকম খেঁকিয়ে ওঠে। কি হয়েছেটা কি? এমন চিল্লাচ্ছিস যেন গর্তের ভেতর থেকে আমি আর বেরোবো না। আজ আর হবে না, কাল আসতে হবে আবার। ভেতরটা বড্ড জমাট অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। তার উপর আবার এই হাঁটুর কাছাকাছি জল হয়ে গেছে। কিছু বুঝতে পারলে? আর ওই শব্দটা কি করে বুঝবো রে বাবা? আর ওই যা শব্দ, ওর কথা তো আগেই বললাম রে তোকে। হ্যাঁ, ভেতরে একটু পরিষ্কার আর গম গম করে শোনা যাচ্ছে। এই যা, নে চল 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 চল। গুপ্ত পথটা ঝোপ জঙ্গল টেনে এনে কি জন্য যে চাপা দিলাম আমরা তা নিজেরাই বুঝলাম না। সেখানে যখন কেউ যাই না তা সত্ত্বেও ঘুরে দাঁড়াতে আমরা যে বারান্দাটায় আশ্রয় নিয়েছিলাম তার দিকে আচমকাই চোখ চলে গেল। মনে হলো অনেকক্ষণ আগে ঠিক আমি যেখানটা দাঁড়িয়েছিলাম সেই জায়গাটায় তখন কে যেন একটা দাঁড়িয়ে আছে, যেন কড়া পর্যবেক্ষকের মতো আমাদের অনুসন্ধানের ওপর তীক্ষ্ণ নজর রাখছে ওখান থেকে। আধো অন্ধকারে ঠিকঠাক ঠাওর হচ্ছে না, তবে কোনো মানুষের মতো একটা মূর্তি যে সেখানে রয়েছে তা নিয়ে নিশ্চিত। অজয়দা তখন আমার চেয়ে কয়েক পা এগিয়ে গেছে সবে। এক অজানা ভয়ে অস্ফুট স্বরে ওকে ডাকলাম। পিছনে আমার দিকে এক ঝলক দেখে নিয়ে ও শুধু বলল, চুপচাপ চলে আয়, ভয় পাস না, কথা বাড়াস না, ওদিকেও তাকাস না, চলে চলে। সেই গা ছমছমে ভাব আর বুকের মধ্যে ক্রমাগত শুরু হওয়া একটা শিহরণ দিয়ে জলকাদা ঠেঙিয়ে তাড়াতাড়ি বেরিয়ে এলাম ওখান থেকে। পিছনে ঘুরে তাকাইনি আর একবারও, কিন্তু তবুও মনে হচ্ছিল ঝুপসি মেঘলা সন্ধ্যার সেই প্রাক মুহূর্তে মায়াবী কতগুলো বায়বীয় অবয়ব যেন নিঃশব্দে চলে ফিরে বেড়াচ্ছে আমাদের আশেপাশে। এতো ডোবাটা জলে ভরে উঠেছে। বড় বড় ব্যাঙ সেখান থেকে গলা ফুলিয়ে উচ্চস্বরে ডেকে চলেছে এক নাগারে। অজয়দার দৃষ্টি সামনের দিকে স্থির। ওর অভিজ্ঞতায় ও নিশ্চয়ই জানে এখানে
ওভাবেই চলার নিয়ম। কাদায় পা আঁকড়ে এগিয়ে যেতে যেতে অদম্য ইচ্ছে আরেকবার ইটের পাজার ভিতর দিয়ে রাজবাড়ির অন্দরে তাকাতেই মনে হলো সেই কালো ছায়াময় শরীরগুলো এক জায়গায় জমায়েত হচ্ছে। জানি না ওই ছোট বয়সে কি নিদারুণ মনোবল আর সাহসে ভরপুর ছিলাম আমি। তাই সেদিনের সেই অভিজ্ঞতাকে চোখের ভুল মনে করে মন থেকে জোর করে ভয়কে দূরে ঠেলে রাখতে পেরেছিলাম। বাড়ি ফিরতেই উদ্বিগ্ন জ্যাঠাইমার মুখটা দেখে কি বলবো বুঝে উঠতে না পেরে বললাম, গৌরাঙ্গের বাড়ি গিয়েছিলাম, ফেরার পথে কাদায় আচার খেয়ে পরে জামা কাপড়ে এই দশা। কিন্তু মায়ের মন হয়তো কিছুটা হলেও অনুমান করতে জানে, তাই হয়তো আমাকে জিজ্ঞাসা করলেন, অজয়ের সাথে আজ দেখা হয়েছিল নাকি? এবারে মিথ্যে না বললেও সম্পূর্ণ সত্যিটা বললাম না। এই তো ফেরার পথে মোড়ে মাথায় দেখা হলো, কোথায় একটা গিয়েছিল, তারও ভিজে একাকার অবস্থা। জ্যাঠাইমা আর কোনো কথা না বলে আমাকে জামা কাপড় বদলে নিতে বললেন। বুঝলাম উনি আমায় খুঁজতে বেরিয়ে পড়তে যাচ্ছিলেন আর কি। ভাগ্য ভালো যে সন্ধে হওয়ার আগেই ফিরতে পেরেছি। রাতের দিকে বেশ জ্বর ভাব এলো গায়ে, মুখে সামান্য অরুচি। জ্যাঠামশাই দাগ বুঝে হোমিওপ্যাথির ওষুধ খাইয়ে কড়া নির্দেশ দিলেন তার পাশে ঘুমিয়ে পড়তে। কিন্তু ঘুম কি আর অত সহজে আসে? বিকেলে দেখা দৃশ্যগুলো বারবার ঘুরে ফিরে মাথার মধ্যে পাক খেতে লাগলো। অজয়দার কথা মতো সত্যি তাহলে ওখানে অশরীরীরা বাস করে? গোবিন্দ স্যারের মতো আরও যারা রাজবাড়ির গুপ্তধনের খোঁজে গিয়েছিল তারাও নিশ্চয়ই ওই রকম কালো অপচ্ছায়াকে দেখে ভয় পেয়েছিল। কিন্তু যদি অতৃপ্ত রুদ্রগুপ্তের প্রেত একাই ওখানে ঘুরে বেড়ায়, তাহলে বাকি ছায়াগুলো কাদের? অজয়দা কি তাহলে সবটা ইতিহাস জানে না, নাকি আমায় সবটা জানাতে চায়নি? এই সব প্রশ্নের উত্তর ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়েছিলাম। যখন সকাল হলো দেখি আবার অজয়দা এসে হাজির। জ্যাঠাইমার হাতে বানানো রুটি গোল করে পাকিয়ে ধরে পরম আনন্দে চিবোতে চিবোতে আমার মাথার পাশে বসে আছে সে। আমি চোখ খুলতেই সে আমার কপালে হাত রেখে বলল, সকালে বাজারের পথে খুড়োর সাথে দেখা হতে বললো তোর নাকি জ্বর, তাই দেখা করতে এলাম। গৌরাঙ্গের মতো তুইও ভয় পেলি নাকি রে? তীব্র প্রতিবাদ জানিয়ে উঠে বললাম, মোটেই না, আমি ওর মতো ভীতু নই। বৃষ্টি ভিজে ঠান্ডা লেগেছে তাই একটু গা গরম। আমি আজ বিকেলের আগে সেরে উঠব। ওখানে কখন যাবে সেটা বল। গলায় পইতে আর হাতে মাদুলি ঝুলিয়ে নিজেকে যেন বীর হনুমান মনে করিস, তাই না? ওখানে আর যেতে হবে না তোর। খুড়িমাকে বারণ করে যাব যেন তোকে অন্তত 2 দিন আর বেরোতে না দেয়। খুব খারাপ হবে কিন্তু অজয়দা। আমি তাহলে বাড়ি গিয়ে গুপ্তধনের কথা সবাইকে বলে দেবো। জ্যাঠামশাইকে আরও বলবো যে তুমি জোর করে আমাকে ওখানে নিয়ে গিয়েছিলে। তুমি তো আবার ভূতের চেয়ে মানুষের পরোয়া বেশি করো। বলিও বিপদ। ইচ্ছা করছে তোর পিঠে খান কত কিল মেরে মনের জ্বালা জুড়াই। অজয়দাকে বেজায় রেগে দাঁতে দাঁত ঘষতে দেখে একটু হাসিও পেল। বললাম, কখন যাবে বলে ফেলো এবার। আজ আর একদমই নয় হতভাগা, কাল দুপুরে হবেক্ষণ। গোলাপাড়ায় কাল একটা পুজো কীর্তনের আসর আছে। পেট পুড়ে ভোগের খিচুড়ি প্রসাদ খাওয়ায়। আমি খুড়িমাকে বলে যাচ্ছি, কালকের মধ্যে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে তুই আমার সঙ্গে সেখানে যাবি। চালাকি করে কাল দুপুরে একটু কম করে খাবি বাড়িতে, এবার বুঝেছিস? মনে থাকে যেন। একা গিয়ে গুপ্তধন বের করছি জানলে তোমার নিস্তার নেই। আমার কথাটা শুনে আর এক মুহূর্ত দাঁড়ালো না অজয়দা।
গজগজ করতে করতে উঠে বেরিয়ে গেল ঘর ছেড়ে। পরদিন অজয়দার পরামর্শ মতো আবার দুপুরের দিকে বেরিয়ে পড়লাম শালবনের উদ্দেশ্যে। দুদিন আগে ভিজে ভিজে ফেরার সময় মনে মনে ভেবেই রেখেছিলাম যে দুপুরে জ্যাঠাইমা ঘুমোলে খানিক কেরোসিন, পুরনো ন্যাকড়া আর একটা দেশলাই রান্নাঘর থেকে নিয়ে বেরোবো। অন্ধকার কুটুরিতে ঢোকার আগে তা দিয়ে মশাল বানিয়ে নেব। কিন্তু পুজোর ছুতোয় জ্যাঠামশাইয়ের 4 ব্যাটারির লম্বা টর্চটা চেয়ে নিতে বিশেষ বাধা পেতে হলো না। জ্যাঠাইমা তাও সতর্ক করে দিলেন যেন সন্ধ্যের আগেই ফিরে আসার চেষ্টা করি, নয়তো জ্যাঠামশাই ভীষণ রাগ করবেন। তাড়াতাড়ি পা চালিয়ে শালবনের কাছে এগোতে এগোতে দূর থেকেই দেখলাম অজয়দা চুপ করে একটা গাছের গায়ে ঠ্যাস দিয়ে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে কেমন একটা বেজার মুখ করে তাকিয়ে রইল আমার দিকে। কি হলো তোমার? জিজ্ঞেস করাতে সেই একই রকম মুখ করে রেখে সে বলল, কি হবে আবার? তুই বাড়ি ফিরে যা ভাই, আজ আর ওখানে গিয়ে কাজ নেই। কেন? ওখানে কিছু নেই রে। মাথাটা দুম করে গেল গরম হয়ে। অজয়দা আমাকে কাটানোর চেষ্টা করছে নাকি? সত্যি ওই গুপ্তধনের ঘরে ঘুরে এসেছে ও? সেসব কথা বিবেচনা না করেই বেশ চড়া গলায় বলে উঠলাম, কারো কথার কোনো দামই নেই তোমার কাছে, তাই না? ভাই বলে ডাকো, অথচ ভাইয়ের মতো বিশ্বাস করতেই পারলেন না এখনো। সাদে কি আর কুকুরের মতো এত লাথি যেটা খাও? শেষ কথাটা খুব খারাপভাবেই বলে ফেলেছিলাম আমি। তাই আজ এতগুলো বছর পরেও মনের কোণে একটা তীব্র অনুশোচনা হয়। সত্যি বয়সে বড় একটা মানুষকে ওভাবে বলাটা একেবারেই উচিত হয়নি সেদিন। বুঝেছিলাম কথাগুলো অজয়দার মর্মে গিয়ে বিঁধেছে, ভীষণ আঘাত দিয়ে বসেছি ওকে। কিন্তু তৎক্ষণিক রাগের বশে সেই সব হুঁশ ছিল না আর। অজয়দার মায়া ভরা সেই ছলছলে চোখ দুটো কেমন জানি অসহায়ভাবে আমার দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। তারপর আস্তে আস্তে কম্পমান অথচ কঠিন স্বরে বলল, আচ্ছা, আমার কথা বিশ্বাস না হলে নিজের চোখেই দেখে নিয়ে ওই গুপ্ত ঘরে কিছু আছে কিনা। আবার ডোবার পাশ দিয়ে কাদা পেরিয়ে ইটের পাজার পাশ দিয়ে অজয়দার চেনা পথে পাড়ি দিলাম গুপ্ত রাজবাড়ির ভগ্নাবশেষের মধ্যে। তখন দুপুর হলেও আকাশটা মেঘের ছায়ায় রোদ হারিয়ে বসে আছে। তবে সে মেঘ অন্তত বৃষ্টি নামানোর মতো নয়। দুদিন আগে যে পরিস্থিতির মধ্যে ওই জায়গা থেকে চম্পট দিয়েছিলাম তা যে মনে আসবে না তেমন মোটেও নয়। এদিক ওদিক চোখ রাখছিলাম সেই সব ছায়ামূর্তিরা পাছে আবার বুঝি বেরিয়ে আসে কিনা। অবশ্য বয়ঃসন্ধিকালের সেই দুর্দম নির্ভীক চিত্ত তখনও যে অশরীরীর সাক্ষাৎ চায় তা তোমরা হলে হয়তো তেমন ইচ্ছেও প্রকাশ করবে না কখনো। প্রার্থনা করব এমন বাস্তব অভিজ্ঞতা তোমাদের যেন কখনো না হয়। যাই হোক, আমাদের সেদিনের সেই বারান্দার দিকে নজর করতেই আবারও এক ঝলক দেখলাম কেউ যেন একজন দাঁড়িয়ে আছে ঠিক আগের দিনের মতো। তবে তা কোনো ছায়ামূর্তি মোটেই নয়, বরং দিব্যি আমাদের মতোই রক্ত মাংসের এক নারী কায়া। অজয়দাকে চাপা স্বরে ব্যাপারটা বুঝিয়ে দিতেই ওর কপালে কুঞ্চন দেখা দিল। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মহিলাটির কাছে তেড়ে গিয়ে বলে উঠল, তুমি সেই আবার আমার পেছনে পেছনে এসেছো মা? তোমাকে তো বললাম যে মামা আজ আমাকে মারেনি, তাও আবার কোন ফাঁকে পেছনে ঘুরঘুর করতে শুরু করেছো। ওদিকে যাও, ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়াও, আমি আসছি।
অজয়দার মাকে আমি আগে কখনো দেখিনি, তবে মহিলাকে দেখে কিরকম যেন একটু কষ্ট হলো। তার মুখের সাথে অজয়দার চেহারার বেশ মিল, তবে ওর মুখে যেন একটা অদ্ভুত বিষণ্ণতার ছাপ। মানসিক ভারসাম্যহীন একটা মানুষ যে ঠিক তার ছেলেকে স্মরণে রেখে তার বিপদের আশঙ্কায় পিছনে কোন ফাঁকে কোন দিক দিয়ে যে রাজবাড়িতে ঢুকেছে তা লক্ষ্য করিনি। অজয়দার কথা শুনে ওর মা একবার আমার দিকে আরেকবার ছেলের দিকে তাকিয়ে একটুখানি মুখ ভেঙচে ভাঙা তোরণের দিকে একটা পাঁচিলের আড়ালে মিলিয়ে গেল। অজয়দাকে ওর মায়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, তার আগেই ও বলে উঠল, বেশি দেরি করিস না, ওদিকে চল। আমাদের সেই আবিষ্কৃত পাতাল ঘরের কাছে এসে বুঝলাম অজয়দা সত্যি আগে এসেছিল এখানে। ঢাকা দিয়ে যাওয়া ঝোপ জঙ্গলগুলো সরানো হয়েছে চাতালের ওপর থেকে, চাতালটাও সরানো রয়েছে অনেকটা। সেই অদ্ভুত শব্দটা আবার এলো কানে, এবারে যেন একটু অন্য রকম, চেনা অথচ অস্বাভাবিক। দিঘির জল হাওয়ায় এমন শব্দ হতে পারে তা ভাবতেই অবাক লাগে। অদ্ভুত এক ছন্দবদ্ধ তাল, ঠিক আগের দিনের মতো বেরিয়ে আসছে। অবশ্য তাতে ঝড়ের সনসন সুর মিশে নেই। অজয়দার মুখের দিকে তাকাতে ও কিছু না বলে এগিয়ে গিয়ে নেমে পড়ল গর্তের ভিতরে সিঁড়ি বেয়ে। আমি পিছনে পিছনে নামতেই নাকে হাত চাপা দিতে হলো উৎকট এক গন্ধে। অজয়দা সতর্ক করে ফিসফিস করে বলল, আলো জ্বালাস না এখন, মাথার উপরে চামচিকের ঝাঁক আছে, ওরা আলো পেলে উড়ে এসে ঝপটাঝাপটি করবে গায়ের ওপর। বুঝলাম ওই উৎকট গন্ধ নির্ঘাতই প্রাণীদের বর্জ্যের। তাছাড়া এতদিনের আবদ্ধ কুঠুরি, না জানি আরো কত কি মরেছে পচেছে ভেতরে। দিঘির দিকের দেওয়ালের ফোকর দিয়েই নিশ্চয়ই আসা যাওয়া করে ওরা। পায়ের নিচে জলটা হাঁটুর থেকে খানিক নেমেছে। অশরীরী রুদ্রগুপ্তের চেয়েও তখন মনে হচ্ছিল কোনো সাপ যদি এসে না পড়ে আমার পায়ে। পাতাল ঘরটা অনেকটা লম্বা, অথচ পায়ের নিচে দুই জোড়া ছপ ছপ জলের শব্দ ছাড়া পুরোপুরি অন্ধ আমি। শব্দ অনুসরণ করে চলা ছাড়া উপায় নেই। যতই এগোচ্ছি সেই চাপা মোলায়েম শব্দটা ততটাই পরিষ্কার হয়ে উঠছে। ছন্দ এবার বন্য আদিবাসী দামামার মতো মৃদু দ্রিমি দ্রিমি তালে কানে আসতে লাগলো। অজয়দাকে ফিসফিস স্বরে ডাকতে পরে ও সাপের মতো হিস হিস শব্দে থামিয়ে দিল আমায়। কয়েক মুহূর্ত পরে আমার সামনে জলের শব্দ থামতে আমিও দাঁড়িয়ে পড়লাম। এবার জিজ্ঞেস করলাম আমি, এখানেই শেষ? অজয়দার স্বরটাও আমারই মতো ফিসফিসিয়ে প্রতিধ্বনি সৃষ্টি করলো। মানে বলেছিলাম তো, গুপ্তধন নেই এখানে। বললেই হলো, আলো জেলে খুঁজলে নিশ্চয়ই পাওয়া যাবে। না, আলো জ্বালাস না, তুই সহ্য করতে পারবি না ভাই। কি বলছো? আমি আলো জ্বালছি। বলেই খচ করে টর্চটার বোতাম চেপে ধরে সামনে ফেলতেই দেখি অজয়দা কোথাও নেই। এক মুহূর্তের জন্য ভ্যাপাচাকা খেয়ে আলোটা বন্ধ করলাম। আবার চামচিকেগুলো বোধহয় টের পায়নি, তাই তারা নিশ্চুপ। তুমি কোথায় অজয়দা? আমারই স্বর আবার প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো আমারই কানে। উত্তর এলো কয়েক সেকেন্ড পর। তোর পায়ের সামনেই তো পড়ে আছে, এবার না হয় সাবধানে আলোটা ফেল, বুঝতে পারবি। হেয়ালির মাথা মুন্ডু কিছু বুঝতে না পেরে আবার টর্চ জ্বালিয়ে পায়ের কাছে ফেললাম। আর তারপরে মনে হলো পুরো পৃথিবীটা একবার দুলে উঠল আমার পায়ের তলায়।
আমার পায়ের কাছে অজয়দা সেই পাতাল ঘরের জলে চিত হয়ে ভেসে আছে, চোখ দুটো বিস্ফারিত, মরা মাছের মতো ফ্যাকাশে, মুখখানা খানিক হাঁ করা, পেটের উপর একটা গভীর রক্তাক্ত ক্ষত। অকল্পনীয় এক ভয় আর বিস্ময়ের মিলিত অভিব্যক্তিতে সরে গিয়ে অজয়দা বলে কোকিয়ে উঠলাম। মাথার উপর চামচিকেগুলোর কানে বোধহয় চিৎকারটা ঢুকলো এবার, তাই তারা চঞ্চল হয়ে কিচির মিচির কোলাহল করে এলোমেলো উড়ে বেড়াতে লাগলো গুপ্ত ঘরের কোনায় কোনায়। বাইরে তখনও বিকেলের আলো, কাজেই তাদের বেরিয়ে আসার উপায়ও ছিল না। হাতের টর্চটা কি অদ্ভুতভাবে তখনও ধরা ছিল হাতে, আর সোজাসুজি আলোটা পড়ায় দেখতে পেলাম দূরে দাঁড়িয়ে আছে অজয়দা। তার পাশে তখন কারা যেন ভিড় করছে আস্তে আস্তে। একাধিক মিশ্রিত শব্দ ছাপিয়ে অজয়দার কণ্ঠ গম গম করে বলে উঠল, একটু বলে দিস ভাই, বীরেন আমাকে খুন করেছে। ওরা শালবনের ভেতরে জুয়ার নেশার আসর বসিয়েছিল। আমি প্রতিবাদ করায় পুরনো রাগে ছুরি মেরেছে আমার পেটে। জানতাম আমি আর বাঁচব না, তাই ওদের কাছ থেকে পালিয়ে শেষবারের মতো এখানে ঢুকেছিলাম। কিন্তু বিশ্বাস কর, কিছুই নেই এখানে। এটা গুপ্তধনের ঘর নয়, এটা এই অভিশপ্ত রাজবাড়ির গুমঘর। রুদ্রগুপ্তের বহু অত্যাচারিত প্রজা এখানে বন্দী হয়ে ধুঁকে ধুঁকে মরেছে রে। ওরা আছে, ওরা এখনো আছে এখানে। তুই যা, এবার যা এখান থেকে, যা যা যা। অসম্ভব আতঙ্কে যেন পাথর হয়ে গেছিলাম। অজয়দার শেষ কথাটা কানে ভেসে আসতেই যেন সম্বিত ফিরে পেলাম। ঊর্ধ্বশ্বাসে যখন পিছন দিকে দৌড়াচ্ছি তখনও ভেসে আসছে, বলিস বীরেনও মরে পড়ে আছে বাড়ির কোনো কোনায়। আমাকে তাড়া করে ও একাই এসেছিল নেশার ঘরে। আমার মা ওকে শেষ করেছে। মা এখানেই থাকে বহুদিন থেকে। তুই খুব ভালো রে, খুব সাহসী, তুই ভালো থাকিস। কিভাবে যে তারপর ওই গুমঘর থেকে বেরিয়ে এসেছিলাম সে আর মনে নেই। দিশেহারা উৎভ্রান্তের মতো দৌড়ে গিয়ে পড়েছিলাম গুমঘরের ওপরের সেই মাঠের ওপরে। জ্ঞান হারানোর আগে মাটির নিচ থেকে চাপা অথচ স্পষ্ট শুনতে পাচ্ছিলাম একরাশ হাহাকার কান্নার সুর, অনুনয়ের করুণ আকুতি, আর সেই চাপা দামামার শব্দ, যেটা একাধিক হৃৎস্পন্দনের সম্মিলিত শব্দ বলে চিনে নিতে ভুল হলো না আর। সাঁওতাল পাড়া থেকে কেউ বা কারা যেন দৌড়ে আসতে দেখতে পেয়েছিল আমায়। তারাই আমায় বাড়ি নিয়ে আসে। তারপর ঠিক কতক্ষণ বেহুশ ছিলাম মনে নেই, তবে জ্যাঠামশাই আর জ্যাঠাইমার সজল চোখ দেখে জ্ঞান ফেরা মাত্রই ভীষণ কেঁদেছিলাম আমি। অজয়দার কথা মনে করে করে কলকাতায় ফিরেও অনেকগুলো রাত ঘুম হয়নি আমার। কোথাও যেন নিজেকেই দায়ী মনে হয় ওর মৃত্যুর জন্য। আমি এত জোরাজুরি না করলে হয়তো ও ওখানে খোঁজাখুঁজি বন্ধই করে দিত। অবশ্য পোড়ো বাড়িতে যে ওই একটাই উদ্দেশ্য নিয়ে ও ঘুরে বেড়াতো তাও তো নয়। জ্যাঠাইমার মুখে শুনেছিলাম অজয়দার মা উন্মাদ হয়ে ঘুরতে ঘুরতে ওই বাড়িতে ঢুকে পাঁচিল চাপা পড়ে মারা যায়। আমার বিশ্বাস অজয়দা নিশ্চয়ই ওর মৃত মায়ের সঙ্গে দেখা করতেই ওখানে যেত নিয়মিত। যতই হোক, পাগলিনী হয়েও যে তিনি ছিলেন স্নেহময়ী সন্তান বৎসল, সন্তানের হত্যার প্রতিশোধ নিয়েছেন শেষ অবধি।
ব্রজদাদু এতদূর বলে থামল। ঘরের মধ্যে শুধু ফ্যানের শব্দ ছাড়া আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। অজয় দাদুর কথা জেনে আমাদের প্রত্যেক ভাই বোনের চোখ ব্রজদাদুর মতো ছলছল করে উঠছে, তা একে অপরের নজর এড়ালো না। বাইরে বিকেল প্রায় শেষ হয়ে এসেছে। জটাইদার আদেশে আমরা সবাই ব্রজদাদুর ঘর থেকে বেরিয়ে আসছি। এমন সময়, আচ্ছা, গোবিন্দ স্যার তাহলে কি গুপ্তধন খুঁজে পাননি? হয়তো না, হয়তো বা হ্যাঁ। মানেটা হলো উনি তো শুধু গুপ্ত গুপ্ত এমনটা বলেছিলেন অজয় তাকে। গুপ্ত দিয়ে কি শুধু গুপ্তধনই বোঝায়? হতেও তো পারে তিনি ওই গুপ্ত গুমঘরটার কথাই বলেছিলেন, কিংবা হয়তো অশরীরী রুদ্রগুপ্তের দর্শন পেয়েছিলেন, তাও একেবারে সামনে থেকে। তাকেই গুপ্ত বলতে চেয়েছিলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন সোমনাথ আচার্যের লেখা কিশোর সংকলন গুপ্তগড়ের চুপকথা। কিশোর ক্লাসিক এই সংকলনটির চরিত্রগুলোর সাথে এবার আপনাদের পরিচয় করিয়ে দিই। গল্প পাঠে অর্ঘ্য, জটাইদা ও জ্যাঠার চরিত্রে অভিনয় করেছে সোমনাথ, ব্রজদাদুর ভূমিকায় অসীম, মঙ্গলুর চরিত্রে সোমরাজ, শুভদার চরিত্রে সৌম্যপ্রভ, কিশোর ব্রজদাদুর ভূমিকায় মানব, মিঠুর চরিত্রে অর্পিতা, বীরেনের চরিত্রে সৌম্য এবং অজয়দার ভূমিকায় নিলয়। তাছাড়া পিকু, জ্যাঠাইমা ও গল্পের সূত্রধার আমি, সুচরিতা। আবহ ও সাউন্ড মিক্সিংয়ে সোমরাজ। গল্পের স্ক্রিপ্ট ও কারিগরি সহায়তায় নিলয় ও অর্পিতা। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সকল ভিডিও চ্যানেলে আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আজ তবে বিদায় নিলাম। আবার হাজির হব খুব শীঘ্রই আপনাদের ভালো লাগা কিছু গল্পের ডালি নিয়ে। ততদিন পর্যন্ত সঙ্গে থাকুন। ধন্যবাদ।